ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশমাতা খালেদা জিয়ার তো নাই আমাদের মাঝে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এটা যারা বিশ্বাস করে, আমি যারা মনে করে জীবিত আছে, আমি তাদের সঙ্গে নাই, আমি তাদের সঙ্গে কোনো অবস্থাতে একমত নই। আমার ধারণা, আমার যতটুকু শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আছে তাতে আমি মনে করি যেটা, যারা এখনো মনে করে জীবিত আছে আমি তাদের সঙ্গে নাই। কেন নাই সেটা আমি পরে আপনাকে আবার বলবো। এখন আমি যে কথাটা বলছি, তারা সেখানে তারেক রহমানকে নিরাপদ আশ্রয় থেকে স্থান থেকে আসা দরকারটা কি? আবার আরেকটি দল একদম বিদেশি লোক নিয়ে ঢুকে পড়বে, বিদেশি বাহিনী নিয়ে ঢুকে পড়বে। বাংলাদেশের সংবিধানে হাত দেওয়া এত সহজ নয়। বাংলাদেশের সংবিধানে হাত দিতে গেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান শেখ হাসিনা, আমি সংবিধান রক্ষা করার জন্য আমি বিদেশি শক্তির হস্তক্ষেপ চাই, এবং তখন বিদেশি শক্তিরা তাকে সরাসরি হস্তক্ষেপ করবে। তার আলামত আমরা ইতিমধ্যে দেখেছি। তার আলামত আমাদের বর্ডারের 4-5 দিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমরা দেখেছি কিভাবে অতি সহজে তারা আমাদের বাংলাদেশের দিকে আসবে। হয়তো জাতিকে আচমকা একটা নিউজ দেওয়া হবে, যে নিউজটা বা যে খবরটা মানুষের মধ্যে একটা আঘাত সৃষ্টি করতে পারে, ক্ষোভ সৃষ্টি করতে পারে, মানুষের মধ্যে একটা ক্রুদ্ধ ভাব আনতে পারে, যার ফলে মানুষ হয়তো রিয়েক্ট করে ফেলতে পারে। এবং সেই রিয়েক্ট করার সময় কিছু উদ্দেশ্য প্রণীত স্বার্থন্বেষী মানুষ সুযোগ নিতে পারে। আপনি জানেন ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালকে প্রচন্ডভাবে প্রোটেক্ট করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের মেজর শেয়ার হোল্ডার ইজ দ্য ইন্ডিয়ান অ্যাপোলো চেইন, এবং তাদের লোকাল কিছু পার্টনার আছে, তারাও সবাই আওয়ামী লীগের। এখন যদি দেশমাতা খালেদা জিয়ার এখানে আসেন এবং তারেক রহমানও এখানে আসেন, তাহলে বাংলাদেশের মানুষের একটা ঢল নামবে এই হাসপাতাল ঘিরে। তখন তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। কাজেই এখন বিষয়টা চেষ্টা করা হচ্ছে, যেহেতু তাই ডক্টর ইউনূস এখন চান যে তারেক রহমান দেশে আসুক, তাদের যা কিছু করার তারা করবে। কিন্তু তারেক রহমানের আরেকটি সমস্যা হয়ে গেছে, আমরা যুক্তরাজ্যবাসীরা জানেন, তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। আজকে প্রথম আলোটা নিউজ করেছে যে রাজনৈতিক আশ্রয় যারা নেয় তারা যেই দেশের বাসিন্দা, অরিজিনাল যে দেশের লোক, সেই দেশ ছাড়া অন্য কোনো দেশে সফর করতে যেতে পারবে, 2 বছর পর্যন্ত বাইরে থাকতে পারবে, 2 বছরের মধ্যে ফিরে আসতে হবে, কিন্তু তার নিজ দেশে আর ফিরে যেতে পারবে না। নিজ দেশে যেদিন ফিরে যাবে সেদিনই তার এই রাজনৈতিক আশ্রয় স্ট্যাটাসটা বাতিল হয়ে যাবে। এখন উনি ওনার সন্তান, ওনার স্ত্রী সবাইকে নিয়ে রাজনৈতিক আশ্রয় থেকে একটা নিরাপদ জায়গা থেকে একটি অনিরাপদ জায়গায় চলে আসবেন। এসে যদি উনি মাকে জীবিত পেতেন তাহলে বলতাম যে মায়ের জন্য উনি ছুটে আসছেন। যতক্ষণ পর্যন্ত মা জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত উনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনারা জানেন যে উনাকে প্রথম যখন ভর্তি করা হয়েছে, তখন 3 তারিখে যখন ভর্তি করা হয়েছে, তখন 4 তারিখে যে স্বাস্থ্য বুলেটিন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ওনার হার্টে ইনফেকশন, অর্থাৎ হার্টে ঘা হয়েছে, ওনার হার্টে ঘা হয়েছে। হার্টে ঘা হওয়া কি জিনিস? হার্টে ঘা হলে হার্টটা এক্সপ্যান্ড করতে পারে না, হার্টটা বাড়তে পারে, কারণ প্রচন্ড ব্যথা হয়। কারণ হার্টটা তো সবসময় নড়াচড়া করে, যে জায়গায় কোনো ঘা হয় সেই জায়গায় নাড়াচড়া করা যায় না, নড়াচড়া করলে ব্যথা ওখানে বেড়ে যায়। তার মানে ওনার হার্টে এই ইনফেকশন হওয়ার কারণে উনি সেখানে আর নড়াচড়া করতে পারছেন না। তো ইনফেকশনের কারণে উনি ওখানে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত কারণে হার্ট ফাংশন করতেছিল না। তারপরে বলা হয়েছিল লাঞ্চে পানি গিয়েছে, সেটাও একটা বিপজ্জনক, এটাও হয়েছে। আবার ওনাকে বলা হয়েছে যে ওনার কিডনি ফেলিয়ার করেছে, লিভার সিরোসিস হয়েছে এবং কিডনি ফেলিয়ার করেছে। আবার বলেছে যে ওনার লিভার ফাংশন করে না, এছাড়া আরো ওনার আর্থ্রাইটিস আছে, আরো অনেক কিছু আছে, এগুলো বলা হয়েছে। তাহলে এই একদম লোক রোগ নেওয়ার পরে ওনাকে ওরা 48 ঘন্টা পর্যবেক্ষণ করলেন, অর্থাৎ 48 ঘন্টা উনি বেঁচে থাকে কিনা দেখে তারপর ট্রিটমেন্ট শুরু করবেন। 48 ঘন্টা তারা বিভিন্ন ডাক্তার দিয়ে পরামর্শ নিলেন, সবকিছু করলেন। করার পরে 2 দিন 3 দিন পরে 4 দিন পরে বলা হলো যে ওনাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। অর্থাৎ ভেন্টিলেটর মানে কি? ভেন্টিলেটর মানে কৃত্রিম শ্বাস প্রশ্বাস, অর্থাৎ ওনার হার্ট আর এখন কাজ করতেছে না, কৃত্রিম ভাবে হার্টটাকে এখন ব্যবহার করা হয়েছে।
আর কৃত্রিম ভাবে ব্যবহার করার পরে, হার্টের ব্যবহার করার পরে, যেহেতু যার হার্টটা কৃত্রিম ভাবে ব্যবহার করেছে তিনি পৃথিবীতেই নাই, তাহলে ব্যথা অনুভব করবেন কি করে? কারণ যদি নর্মাল যদি ওনার হার্টবিট চলতো, চালাইতে পারতো, হয়তো ব্যথা হইতো, কষ্ট হইতো, উ করতো। কিন্তু যিনি ভেন্টিলেটরে হার্ট এক্সপানশন করাতে পারছেন, তার মানে হার্টটা বাড়ছে কমছে, বাড়ছে কমছে, কিন্তু তাতে কোনো ব্যথার কোনো উপসর্গ আমরা দেশমাতা খালেদা জিয়ার কাছ থেকে, তার মেডিকেল টিমের কাছে শুনি নাই। বরঞ্চ বলেছে যে তিনি ঔষধ গ্রহণ করতে পারছেন। তার মানে হলো যেহেতু নর্মাল হার্টবিট চলছে, তাহলে রক্ত চলাচল চলছে। রক্ত চলাচল করলে ইঞ্জেকশন দিলে তো রক্ত যেখানে যেখানে যায়, ইঞ্জেকশনের তরল জিনিস সেখানে সেখানে যাবে। এটা অতি স্বাভাবিক, এই জন্য ডাক্তারি পড়তে হয় না, এই জন্য ডাক্তারি জানার দরকার নেই। কাজে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে বিষয়টা হয়ে গেছে, সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন রাজনৈতিক সুযোগ সুবিধার কারণে আমরা এটাকে প্রলুব্ধ করছি। আপনি দেখেন ডক্টর রিচার্ড বেন আসছেন, আপনারা লন্ডন থেকে আসছেন, জানেন উনি একটা বিখ্যাত ডাক্তার এবং অত্যন্ত নামী প্রফেসর। কিন্তু উনি কিসের ডাক্তার? উনি হলেন আইসিইউ কেয়ার ম্যানেজমেন্টের একজন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার। উনি অন্যান্য চিকিৎসক পারেন, কিন্তু ওনার অভিজ্ঞতা কোথায়? আইসিইউ ম্যানেজমেন্ট। আইসিইউ ম্যানেজমেন্ট কেন? কারণ আমরা জানেন যে অনেক সময় রুগীকে 4-5টা যখন কয়েকটা জিনিস ফেল হয়, 4-5টা ওষুধ একসঙ্গে দিতে হয়। অ্যান্টিবায়োটিক ডোজটা এমন ভাবে করতে হয় যে এক জায়গায় কাজ করলে আরেক জায়গায় যেন এটা অ্যান্টি এফেক্ট না হয়, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। এই জন্য খুব পরিমাপ করে, খুব চিন্তা ভাবনা করে, মাপ জপ করে, হিসাব করে, কম্পিউটারে ক্যালকুলেট করে ডোজ গুলাকে ফিক্স করতে হয়। এই বিষয়টাতে উনি এক্সপার্ট। উনি জানেন এই ধরনের রুগীকে কিভাবে ওষুধ, মেডিসিন, আপনার আইসিইউ ম্যানেজমেন্ট কেমনে করানো যায়, তার কোন ওষুধটার কোন ডোজটা কতটুকু দিলে, এবং ইঞ্জেকশনটা বা সব ওষুধ তো একসঙ্গে দেওয়া যাবে না, কারণ একটা দিলে আরেকটা রিয়েক্ট করতে পারে। ফলে যেটা রিয়েক্ট করবে না, যেটা অ্যাক্ট করবে, এইটা উনি আগে দিবেন। তারপরে আস্তে 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 ওই যেটা রিয়েক্ট করার কথা এটাকে আগে একটু প্রিপারেশন করে তারপরে এটা দিবেন। এটা হলো স্বাভাবিক, এটাই করা হয় মডার্ন সায়েন্সে, মেডিকেল সায়েন্সে এটাই করা হয়। এবং ডক্টর রিচার্ড ইজ ওয়ান অফ দি ওয়ার্ল্ড এক্সপার্ট অন দিস, নো ডাউট অ্যাবাউট, কোনো সন্দেহ নেই। কিন্তু কষ্টটা হয়েছে ওনার তো ভেন্টিলেটরের রুগী। ভেন্টিলেটরের রুগীর যদি অন্য অর্গান কাজ না করে, ভেন্টিলেটর তো কোনো কিউর করে না, ভেন্টিলেটর মৃত্যুটাকে প্রলং করে। কৃত্রিম ভাবে হৃৎপিণ্ডটাকে বাঁচায় রাখলে আমরা বলি বাইচে আসছি, কিন্তু তার তো অন্য কিছু ফাংশন করে না। হয়তো মস্তকে রক্ত যায়, ফলে তার ফিলিংস হইতে পারে, কিন্তু যদি মানুষটা না থাকে, আত্মা না থাকে, তাহলে তো এখানে ফিলিংস থাকবে না। কাজে এই ভেন্টিলেটর দিয়ে আমরা কি করতে পারতেছি? ওনাকে হয়তো প্রলং করতে পারছি। কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়েছে যে এই ভেন্টিলেটরের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চলবে না, এই জন্য যে ওনার হার্ট ইনফেক্টেড, লাঞ্চে পানি, কিডনি ফেলুর, ওনার লিভার ফাংশন করতেছে না। এখানে বলা আছে যদি একজন রুগীর তার অর্গান গুলা যদি ফাংশন না করে, তাহলে তাকে ট্রিটমেন্ট করে, একটা রোগের ট্রিটমেন্ট করে অন্য রোগের ভালো সম্ভব না যদি তার বাকি অর্গান গুলো নষ্ট হয়ে যায়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার সবচেয়ে বড় সমস্যা হলো হার্ট ইনফেকশন। হার্টে ওই হয়েছে, ঘা হয়েছে, বা হার্টটাকে ইনফেকশনের বাংলা কি, মানে জায়গাটাকে ওই ব্যাকটেরিয়া ওনাকে ধরেছে। এটাকে মুক্ত করতে হলে তো হার্টের হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিলে লিভার রিজেক্ট করবে, লিভার তো এটাকে পিউরিফাই করবে না, কারণ লিভার ফাংশন করে না। কিডনিতে গেলে কিডনি এটাকে ফিল্টার করবে না, তাহলে এটা কিভাবে যাবে? কিডনি তো এটাকে ফিল্টার করে শুধু ওই অ্যান্টিসেপটিকটুকু ওখানে নিয়ে যাবে, বাকিগুলো তো ফেলে দিবে। লিভার ফাংশন করবে না, ফলে সে গ্রহণ করবে না, সেটা গ্রহণ করে রেখে দিবে, সে কোনো ডেলিভারি নাই, অর্থাৎ লিভার ফাংশন করে না। একইভাবে কিডনি ফাংশন করবে না, তাহলে ওষুধটা কিভাবে কাজে লাগবে? কাজেই ওষুধটা কাজে লাগার কোনো সম্ভাবনা নাই। যেহেতু ভেন্টিলেটর কোনো কিউর না, এবং ভেন্টিলেটর ইটসেলফ কোনো রোগীকে ভালো করতে পারে না, শুধু তার অন্যান্য যদি কোনো অর্গান ফেল না করে,
তাহলে ট্রিটমেন্ট পর্যন্ত বাঁচায় রাখতে পারে 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 8 সপ্তাহ, এমনকি 2 বছর পর্যন্ত ভেন্টিলেটর দিয়েও বাঁচিয়ে রাখা যায়। আবার অনেক রুগী আছে সব অর্গান ফেল করছে কিন্তু হার্ট ভালো আছে, সেও কিন্তু একটা ওই মাংসপিণ্ডের মতো শুয়ে থাকে, নাড়াতে পারে না, চড়তে পারে না, সেও কিন্তু বেঁচে থাকে, তার হার্ট ফাংশন করে। আমার এক আত্মীয় আছে মোহাম্মদপুরে, আজকে 2.5 বছর 3 বছর ধরে সে এরকম বিস্তর শুয়ে আছে, না লড়তে পারে না করতে পারে, তাকে নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে কিন্তু তার হার্ট কাজ করে, সে বেঁচে আছে। কিন্তু তার অন্য হাতও নড়ে না, মানুষকে চিনে না, চোখ গুলা নড়ে, এরকম তো আমরা দেখেছি। তাই দেশমাতা খালেদা জিয়ার অবস্থাটা অন্যরকম। তিনি এখানে সবকিছু তার অর্গান, কোনো অর্গানে ফাংশন করতেছে, এখানে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত ভেন্টিলেটর থাকবে ততক্ষণ আমরা তথাকথিত বেঁচে আছে বলে আমরা প্রচার করতে পারবো। আরেকটা উদাহরণ আমি দেই, কেন আমি বলছি উনি মৃত। আজকে দেখেন আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য নির্বাচনী সভা করতেছেন কক্সবাজারে খোলা জিপে করে। তার মানে কি, উনি জানেন যে আমাকে ঢাকা আজকে যেতে হবে না, ডিসিশনটা কখন হবে উনি জানেন। উনি জানেন আমাকে তাৎক্ষণিক ডিসিশন আজকে নিতে হবে না, কাজে স্থায়ী কমিটির সদস্যরা স্ট্যান্ড বাই থাকার কোনো দরকার নাই, কারণ ওনারা জেনে গেছেন সিদ্ধান্তটা কি হয়েছে, এটা কি অবস্থাটা হয়েছে। আজকে ওনারা ওনাদের নিজেদের আখের গুছায় নিচ্ছেন, যার যেখানে আসেন এই সুযোগে আখের গুছায় নিচ্ছেন। তাতে কি প্রমাণিত হলো, ওই ভদ্রলোকের খালাম্মা হয়তো এই পৃথিবীতে নাই। এই জন্য আমি বলছি, যিনারা বলছেন বেঁচে আছে কিনা, আমি তাদের সঙ্গে, তাদের প্রশ্নের সঙ্গে একমত না, উত্তর তো পরের কথা। কাজে সবকিছু মিলে আজকে উই আর ওয়েটিং, উনি ভেন্টিলেটরটা কখন খুলবেন। ভেন্টিলেটর খুললে পরে একটি মানুষ যদি সুস্থ সবল মানুষ কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, যদি ভেন্টিলেটর দিয়ে তখন বাঁচায় রাখতে হয় ব্রেন হ্যামারেজ বা অন্য কিছুর জন্য, সে হয়তো কিছুক্ষণ বাঁচে। তবে ভেন্টিলেটর খোলার 1 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে উনি সবকিছুই শেষ হয়ে যাবে। কাজেই আমি যেটা মনে করি ভাই, যে যারা এখনো আশা করেন দেশমাতা খালেদা জিয়া ফিরে আসবেন, বিনীতভাবে বলছি ভাই আমি আপনাদের সঙ্গে একমত হতে পারছি না। আসেন, দেশমাতা খালেদা জিয়া মৃত্যু হয়েছে এটা আমি কামনা করি না, কিন্তু আসেন আমরা সুস্পষ্ট ঘোষণা দাবি করি। সারা জাতি কিভাবে টেনশনে রেখে, আজকে টেনশন, হাইপার টেনশন চলতেছে জাতির উপরে, মানুষের উপরে এত মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এখন কার আগে কে ঢাকায় আসবে সারা বাংলাদেশে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে অ্যাপোলো হাসপাতালে এসে ভিড় করবে সিদ্ধান্ত মানে হয়ে গেছে। এখন এই লোকগুলা যখন শুনবে দেশমাতা খালেদা জিয়ার সমাপ্তি হয়ে গেছে, তখন এই লোকগুলো উত্তেজিত হয়ে যেতে পারে, এই লোকগুলো আক্রমণাত্মক হয়ে যেতে পারে। তো সেই জন্য এভারগ্রিন হাসপাতালকে প্রোটেক্ট করা হয়েছে। আপনারা দেখেছেন আজকে হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হয়েছে। অনেকে বলা বলি করতেছেন আজকে রাত্রে বা কালকে খুব ভোর আর্লিতে ওনাকে হয়তো অন্য কোনো নিরাপদ হাসপাতালে স্থানান্তর করা হবে, যেখানে মব বা জনগণ সহজে পৌঁছাতে পারবে না। কোনো একটি সংরক্ষিত নিরাপদ হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হবে, সম্ভবত আগামীকাল ভোরে। হেলিকপ্টার এক্সারসাইজটা তো এমনি করে নাই, এটা একটা এইম নিয়ে করা হয়েছে। এবং আজকালকে হেলিকপ্টার নাইট নেভিগেশন আছে, সে নাইট নেভিগেশনও কাজ করতে পারবে কিনা আমি জানি না। সে নাইট নেভিগেশন হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতে পারে, কারণ তো দুর্ঘটনা কিছু নাই, নিয়ে আসতে পারে একটা নিরাপদ হাসপাতালে এনে, একদম সুরক্ষিত একটা হাসপাতালে এনে হয়তো তখন ঘোষণা উঠতে পারে যে দেশমাতা খালেদা জিয়ার ভাগ্যটা কি। কাজে আজকে 15 বছরে যে ধকল গিয়েছে, আওয়ামী লীগ যে অত্যাচার ওনাকে করেছে, যে অবিচার ওনাকে করেছে, ওনাকে চিকিৎসার যে ব্যবস্থা করা হয় নাই, এই দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারবে না। আজকে খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থায় এড়াতে পারবেন না। আপনাদের ভালো লাগুক আর না লাগুক, আপনারা পছন্দ করেন বা না করেন, বাট এটা স্পষ্ট তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে, তাকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে। এর দায় দায়িত্ব অতীত সরকার, শেখ হাসিনা সরকার কখনোই অস্বীকার, এই দায় এড়াতে পারবে না, এই দায় তাদেরকে নিতে হবে। তবে আমি মনে করি কোনো অরাজকতা নয় আর কোন রকম আক্রমণ নয়, কারণ তাতে একটা তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নেবে। আমি বিএনপির নেতা কর্মীদেরকে বলবো ধৈর্য ধারণ করেন। যেভাবে আমার নেতা নির্বিকার কক্সবাজারে মিটিং করে বেড়াচ্ছেন, আপনারও নির্বিকার যার যার বাড়ি ঘরে চলে যান। আপনারা জানবেন, আপনাদেরকে জানানো হবে জানাজার টাইম, আপনারা সবাই যতক্ষণ পারেন জানাজে আইসেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে দলকে ধ্বংস করার জন্য কারো প্ররোচনায় উষ্মা প্রকাশ করেন না, ক্ষোভ প্রকাশ করেন না, কোনো ভাঙ চুরের দিকে যায়েন না, তাহলে কিন্তু দলের সর্বনাশ হয়ে যাবে।
আপনারা হারিয়ে যেতে পারেন বাংলাদেশের বিএনপি। ম্যাডাম যেমন চলে গেলেন, ম্যাডাম যে কিছু পারলেন না, সেই কাজটা তারেক রহমান সাহেব পারবে কিনা সন্দেহ আছে। কাজে আপনার সাবধান থাকবেন, সাধু সাবধান, আপনার হুঁশিয়ার থাকবেন। ষড়যন্ত্র বিএনপি নিয়ে হচ্ছে, খালেদা জিয়াকে তারা পরাজিত করেছে, এখন চেষ্টা করবে বাকি বিএনপি কে পরাজিত করতে। আপনারা হুঁশিয়ার থাকবেন ভাইরা, সবার কাছে। তো তারেক রহমান সাহেব, আপনি আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল বলে একটা উদীয়মান ত্যাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাসিরকে আপনি এক্সপেল করেছেন। ধিক তারেক রহমান সাহেব, ধিক আপনাকে, আমি ধিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে। আর আজ থেকে আমার আর কোনো বাধ্যবাধকতা নাই, দেশমাতা খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই, আমি তাদের বিএনপি করেছি, অন্য কারো বিএনপি করি নাই। আপনার বিএনপি আমি করব না, কিন্তু আপনাকে ধিক জানাচ্ছি। আপনি একটা নিরীহ ছেলেকে, নাসির নামটা লিখে রাখেন, তাকে আপনি এক্সপেল করেছেন। কেন? সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল। আপনি অনেক, আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে, আপনি বহিষ্কার করেছেন। বিশাল ক্ষমতাশালী ব্যক্তি, আপনি যাকে তাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন। তারেক রহমান সাহেব, গুড বাই টু ইউ, গুড বাই, ভেরি ভেরি গুড বাই। Politics in Bangladesh, Tariq Rahman has no chance. আপনার এই রাজনীতিতে বাংলাদেশে আর কোনো চান্স নাই, কোনো চান্স নাই। আমরা 15 বছর আগে আমরা যখন আলোচনা করেছি বিভিন্ন দেশের সঙ্গে, এই ভারতের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, ইউ কান্ট্রির সঙ্গে, এমনকি সৌদি অ্যাম্বাসেডারের সঙ্গে, তারা শুধু একটা কথাই বলতো, তোমরা কি উনার বাইরে কোন নেতা পাও না? এর বাইরে কি কোন নেতা তোমাদের মধ্যে নাই? Why don't you try for it? Why don't you find out someone? তোমরা কেন চেষ্টা করো না? কাউকে নিয়ে আসো। এই ছেলেকে আমরা কি করে মানাবো, যার ব্যক্তিগত এত চরিত্র তার নিচু, যে জীবনে প্রথম থেকে চাঁদাবাজ হিসাবে পরিচিত হয়ে গেছে গা, বিরোধী দলের মানে আসার আগেই প্রথম সরকারের আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত হয়েছে, আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ তারেক রহমান। কাজে এটা দুর্ভাগ্যজনক। কাজে তারেক রহমান সাহেব, আপনি আমাকে বহিষ্কার করেছেন, শুধু বহিষ্কার করেন নাই, আপনি আমার আদর্শ কেড়ে নিতে চেয়েছেন। আপনি আমাকে দলের লোকের সঙ্গে মিশতে দিতে চান নাই। আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম, আমি কথা বলবো। আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে, আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে। আপনি জানেন আমি লিখিতভাবে আপনাকে কি রিপোর্ট দিয়েছিলাম যে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। আমি সেই মেজর আক্তার, যে আপনার বিরুদ্ধে আপনার কাছে লিখিত 3 পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম, মনে আছে তারেক রহমান সাহেব? নিশ্চয়ই মনে থাকার কথা। আপনি উত্তরে খালি বলেছিলেন, আঙ্কেল এগুলা মানুষে বলবেই, এগুলো নিয়ে আপনি মাথা কামড়েন না। বুঝতে পারছেন? ভুলে যান না। আজকে তারেক রহমান সাহেব, আপনি ভারতকে বাধা দিচ্ছেন, আমেরিকাকে বাধা দিচ্ছেন, একবার নিচের দিকে তাকাচ্ছেন, নিজের দিকে তাকাচ্ছেন? আপনি এত বড় নিষ্ঠুর যে দেশমাতার খালেদা জিয়ার প্রতি আপনার কোন সম্মান নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। আরে মানুষ তো মারা যাবে, এমনি মারা যাবে, কেন আপনি বলছেন না ওনার ভেন্টিলেটর খুলে নেওয়া হোক? আপনি তো সন্তান, এই অধিকারটা আপনার, আর কারো অধিকার নাই। আর কারো কথায় ডাক্তার কোনোদিন ভেন্টিলেটর খুলতে পারবে না, তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে। যে ভেন্টিলেটর পড়ানো হয়েছে দেশমাতা খালেদা জিয়ার নাকে মুখে, সেই ভেন্টিলেটর খোলার ক্ষমতার কারো নাই, একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া। কিন্তু উনার তো আপনি ছাড়া আর কেউ নাই, একমাত্র আপনি পুত্র সন্তান জনাব তারেক রহমান। আমি দেখেছি বিচৌধুরীর বেলায়, উনি মৃত্যুর শেষ 7 দিন বলেছে আমাকে চিকিৎসা করাবা না, কোনো ইনশান দিবা না, কোনো স্যালাইন দিবা না, তোমরা আমাকে, আমি আস্তে আস্তে কমার দিকে চলে যাচ্ছি, আমি যে কোনো সময় কমায় চলে যাব, আমাকে তোমরা হাসপাতালে নিবা না, আমাকে তোমরা কোনো ওষুধ দিবা না, কোনো স্যালাইন দিবা না, পারলে আমার পাশে কোরআন তেলাওয়াত করো বা রবীন্দ্রসঙ্গীত শোনায়ও, কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায়ও না, আর ইঞ্জেকশন দিও না,
আমার কাছে স্যালাইন পুশ করো না, কারণ তোমরা আমাকে বাঁচায় রাখতে পারবে না। আমি যে কোনো সময় কমায় চলে যেতে পারি। আমার জীবনের, এটা আমার কথা না, বি চৌধুরী ফ্যামিলিকে জিজ্ঞাসা করেন, তাদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন। বি চৌধুরীর মতো একটা মানুষ এরকম ব্রেভলি মারা যেতে পারে, সাহস সঙ্গে মারা যেতে পারে। আজকে দেশমাতা খালেদা জিয়াকে আপনি সেই ব্রেভনেসটা দেখা দিলেন না, সেই সাহসটা দেখা দিলেন না। ওনাকে বলতে দিলেন না তোমরা আমার চিকিৎসা বন্ধ করো, আমার ছেলে আছে, আমার আশা আছে, আমার ছেলে রাজনীতি করবে, দেশ দেখবে, সব দেখবে, আমাকে যেতে দাও। কিন্তু আপনি সেইটাও ওনাকে দেন নাই, সেইটুকু আপনার করতে দেন নাই মিস্টার তারেক রহমান। আপনি বিএনপি দুর্দণ্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন স্থায়ী কমিটির সদস্য নাই, আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই। আপনি কতগুলো চাটুকার, কতগুলো স্যাডিস্ট, কতগুলো হোমো নিয়ে আপনি চলেন, যারা সবগুলো স্যাডিস্ট, যারা সবগুলা হোমোসাইকোলজিতে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আপনি চলেন। আজকের এই দুর্দিনে বলছি এগুলা, দেশমাতা খালেদা জিয়া থাকা অবস্থায় বলছি, এই জন্য যে মৃত্যুর পরে তো বলতে পারবো না, বাট মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে, আমি আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবো, আমি দাঁড়াবো। কারণ বাংলাদেশের ঘরে ঘরে যাব যে বিএনপি থেকে ধ্বংস করার পিছনে কে আছে। কি সুন্দর সরকারকে ফুরফুরা সুযোগ করে দিলেন, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল, নির্বাচনটা হয়ে যাবে, দেশমাতা খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপি পকেটে জোয়ার তৈরি হতো। আজকে আপনি এই 7 দিনের নাটক করে আপনি সরকারকে এমন একটা অবস্থা দিলেন, সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না। সরকার এখন ফেব্রুয়ারিতে প্রয়োজন মনে করবে না। এখন এই সরকার জামাত ইসলামের নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে থাকবে, এবং তারাই দেশ চালাবে, এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে। এখন নির্বাচনে দেওয়ার কোনো কারণ নাই, তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার। আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই। এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল, এবং এই সরকারকে আর্মি সহযোগিতা করবে, পুলিশ সহযোগিতা করবে, সকল লোক জানবে যে এই সরকার একটা স্থায়ী সরকার। যখনই মানুষ জেনে যাবে এই সরকারটা 3 বছর বা 5 বছরের জন্য স্থায়ী হয়ে গেছে, নির্বাচিত সরকারের কথা কেউ বলবে না, কোনো প্রয়োজন নাই। সবাই বলবে যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না, এবং সকল রাজনৈতিক দলই বলবে আমাদের নির্বাচন দরকার নাই, আপনি যে কদিন পারেন দেশ শান্ত করেন। এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, এই স্যাডিস্ট, এই হোমো, এই সমস্ত গুলাকে আপনি দূর করেন, এগুলাকে আপনি শাসন করেন, এগুলাকে আপনি নিস্তার করে পরিষ্কার করেন, দেশটাকে ক্লিন করেন। নতুন করে আমরা আর করতে চাই না অন্তর্বর্তী সরকার থাকুক 5 বছর। আমিও মনে করি এখন অন্তর্বর্তী সরকার 5 বছর থাকা উচিত। যদি হ্যাডম থাকে তারা নির্বাচন আদায় করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। যদি বিএনপি হ্যাডম থাকে, যে হ্যাডম আগে দেখাইছিলেন, এই হ্যাডম যদি থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করায়ান দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ। তবে এটা ঠিক, এই সরকার আবার ঝুঁকি একটা নিবে কি নিবে না সেটা সরকার চিন্তা করবে। তারেক রহমান সাহেবের কাছে বলতে চাই, যেহেতু ডক্টর ইউনূস কমিট করেছে, ওনারা হয়তো আগামী 2, 3, 5 বছর ক্ষমতায় থাকার স্বাস্থ্যগত অবস্থা থাকবে কিনা জানি না। তিনি হয়তো যদি জনগণের প্রতি, দেশের প্রতি দরদ থাকে, তাহলে উনিও হয়তো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রাখতে পারেন। এটা নির্ভর করছে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের ইচ্ছার উপরে। কিন্তু কোন রাজনৈতিক চাপে এখন আর নির্বাচন হবে না, এখন নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। বাট সে নির্বাচনটা যদি হয় সেটা হবে গ্রেটনেস অফ ডক্টর ইউনূস, ওনার মহানুভবতা, ওনার উদারতা, গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধাবোধ, দেশের জনগণের প্রতি ওনার কমিটমেন্ট, এইগুলাই নির্ভর করবে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে কি হবে না।
কোন রাজনৈতিক দলের চাপে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর আগামী নির্বাচনে বিএনপির আসার অবস্থা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি। যেখানেই কান পাতি, যেখানেই মানুষের কথা বলি, স্যার জামাত চলে আসবে, স্যার ভাই জামাত চলে আসবে। আক্তার তোমরা জানো না তোমরা কি করতেছো, জামাত কিন্তু অনেক আগায় গেছে। এটা আজকে জনশ্রুতি হয়ে গেছে, গণমানুষের মধ্যে সে কথা হচ্ছে। জামাত আজকে রিফর্ম করতেছে, পরিবর্তন করতেছে। তারা 8টি ইসলামিক দল নিয়ে তারা একটি মধ্যপন্থী ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে। তারা এখানে ফান্ডামেন্টালস দিয়ে সরাই দিচ্ছে। তারা এখন আর জঙ্গি রূপ ধারণ করছে না। তারা এখন মাঠে ময়দানে জনগণের সামনে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছেন। এখন তারা ক্যাডার পলিটিক্স না, এখন তারা সাংগঠনিক পলিটিক্স করার চেষ্টা করছেন। ওনারা 8 দলীয় ঐক্য জোট করে তৈরি করে ওনারা জনগণের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। ওনারা সবার সঙ্গে আসন শেয়ার করছেন, কোনো লোভ দেখাচ্ছেন না, অন্যের উপর চাপ দিচ্ছেন না, এইটা দিব ওইটা দিব না, এটা রাখবো ওইটা রাখবো না। তারা অনেক বেশি উদার, অনেক বেশি মানবিক, অনেক বেশি সামাজিক ভাবে তারা প্রতিষ্ঠিত, ব্যবসায়ী প্রতিষ্ঠিত, শিক্ষা দীক্ষায় তারা অনেক উচ্চমানের। জামাতের প্রথম সারির অন্তত 5,000 নেতা আছে যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম। যদি পাশে 5,500 ধনী ধরা হয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং, তাহলে 5,000-ই হবে জামাতের। যদি আপনি 5,500 শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক ধরেন, তাহলে হয়তো প্রথম 4 থেকে 5,000 হবে এই জামাতের শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত লোক। ডাক্তার বলেন, লয়ার বলেন। দেখেন জামাতের লয়াররা সংসদে উচ্চ আদালতে কিভাবে কথা বলছে এখন, কত প্রাঞ্জল ভাষায়, কত বলিষ্ঠ ভাবে বক্তব্য দিচ্ছেন। প্রতিদিন তাদের কথা দেখেন, আর বিএনপি লয়ারদের কথা দেখেন, মেও 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 করে লয়াররা বলে। আর জামাতের আইনবিদরা কি শক্তিশালী ভাবে কথা বলে, তার টোনটা কি, টোনই তো বুঝতে পারেন একটা মানুষের মনোবল কতটুকু শক্ত। আপনি দেখেন। আর সেখানে বিএনপি যে নেতারা কথা বলে, উকিলটা কথা বলে, দেখেন। কাজেই পুনিয়া, তুমি আমাকে 25 মিনিট বলেছিল, 31 মিনিট হয়ে গেছে। তুমি কোথায় যাবে ট্রাই করি। তবে আমি বলতে চাই পরিশেষে বলতে চাই, আগামী শুক্রবার সকালবেলা হয়তো দেশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন। চড়ে কোথায় যাবেন আমি জানি না, তবে উনি কালকে সকালে হেলিকপ্টারে চড়বেন। এটা প্রায় সত্যের পথে। আমি সম্ভাবনার কথা বলছি, আমি সম্ভাবনা কোনো গুজব নয়, সম্ভাবনা কোনো মিথ্যা জিনিস নয়। আজকে যদি কেউ সম্ভাবনার কথা বলে সেটা গুজব না। এই যে একটা মুর্তুজা সাহেব বলে একজন লোক আছে যে ওয়াশিংটনে আছেন, উনি প্রেস অ্যাটাচি, উনি নিজেকে প্রেস মিনিস্টার বলেন, কিন্তু আবার উনি বলেন উনি সিনিয়র সেক্রেটারির স্কেলের। সিনিয়র সেক্রেটারি স্কেল হইলে তাহলে রাষ্ট্রদূত কোন স্কেলের? রাষ্ট্রদূত নিজেই তো সচিব, সিনিয়র সচিব না। সেখানে কি করে তার চেয়ে সিনিয়র তার প্রেস অ্যাটাচি থাকে? এগুলো বলে বেড়ায়, আমার নিজের চিঠিও দেয়, শুনছি, দরখাস্ত পাঠায়, আবার বলে আমাদেরকে আবার হুমকিও দেয়, হামকিও দেয়, বুঝছেন না? আমি সরকারকে নির্দেশ দেয় আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়। বেচারা কি বলে আমাদের পান্না 3 মাস জেল কাটছে, আমার সঙ্গে একটা ইন্টারভিউ করলো। আমি কালকে কথা বললাম পরশুদিন, ওটা 5 লক্ষ ছাড়াই গেছে, 5 লক্ষর বেশি মানুষ দেখছে। আমরা গত রাত্রে 12টা পর্যন্ত দেখেছি। এটা আজকে নাই, অনলাইনে নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনারা বলছেন যে কোনো বাধা দিবেন না, কাউকে কোনো কিছু বলতে বাধা দিবেন না, তাহলে পান্নার এই প্রোগ্রামটা ইউটিউবে নাই কেন? কার নির্দেশে কেন পান্না আজকে বাধ্য হয়েছে? পান্নার ফ্যামিলি তাকে বলতেছে তোমার এত রিস্ক নেওয়া দরকার নাই, একবার তো জেল কাটছো, আর খাটার দরকার নাই। এর সকল দায়ভার আমি নিয়েছি। আমি বলছি পান্না অনুষ্ঠান করেছে, প্রশ্ন করেছে, জবাব দিয়েছি আমি। এর দায়ভার আমার দায়ভার। আর আমি তো এবার অ্যারেস্ট হবো না। আমাকে অ্যারেস্ট করতে আসলে মারামারি করবো যাতে আমি গুলি খাই, সো দ্যাট আই এম ফিনিশড। উকিলের টাকা খাওয়াবো না।
আমাকে যদি কোনো কেউ পুলিশ বা কেউ গ্রেফতার করতে আসে, আমি তার সঙ্গে মারামারি করব, গুলাগুলির মতো ব্যবস্থা করব, যাতে তারা আমাকে গুলি করে মেরে ফেলে। আমি তো গ্রেফতার বরণ করব না। আমি বলে দিচ্ছি আপনাকে, আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের চোখ রাঙায়েন না, আমাদের দিকে চোখ রাঙায় কথা বলেন না, চোখ খুলে ফেলবো। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আমি যা বলি আপনাদের কাছে আমার বিবেক থেকে বলি, কোনো আশা নিয়ে বলি না, কোনো লোভের জন্য বলি না, কোনো লাভের জন্য বলি না। আজকে মুর্তজার মতো বেটা আমাকে বলে লেখে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েন না, সেজন্য সরকারের বড় বাহাদুর। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কেন মুর্তজা এই কথা বললো, আপনি প্রেস সেক্রেটারি কি করে আমাকে থ্রেট করলো,